পলাশীর আম্রকাননের প্রহসনের যুদ্ধে বাংলার স্বাধীনতার সূর্য ছিনিয়ে নিয়ে যিনি বাঙালির মানসপটে ঘৃণিত শয়তান, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশ পাকাপোক্ত করার সুবাদে তিনি ইংরেজদের কাছে বিশাল বীর। বলছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই লর্ড ক্লাইভের কথা। বখাটে থেকে যিনি হয়ে উঠেছিলেন ইংরেজ জাতির শিরোমণি, তবে শেষমেশ তাকেও বরণ করতে হয় করুণ পরিণতি। আমি আজকের ভিডিও তৈরি করেছি লর্ড ক্লাইভকে নিয়ে। ছবির মতোই সুন্দর শহর শপশায়ার। ইংল্যান্ডের এই সাজানো গোছানো শহরে 1725 সালের 29শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন রবার্ট ক্লাইভ। বাবা রিচার্ড ক্লাইভ আর মা রেবেকা ক্লাইভের 13 সন্তানের মধ্যে রবার্ট ছিলেন বড়। তার 6 ভাই বোন মারা যায় শিশু অবস্থাতেই। রাজা সপ্তম হেনরির সময়কাল থেকেই তারা ওই অঞ্চলের জমিদার ছিলেন। বাবা রিচার্ড ছিলেন পার্লামেন্টের উকিল। স্বভাবে তিনি ছিলেন ভীষণ রকচটা। বাবার এই স্বভাব নাকি ভালোভাবেই পেয়েছিলেন রবার্ট। জন্ম শপশায়ারে হলেও ছোটবেলায় ম্যানচেস্টারে ছিলেন খালার বাসায়। তার খালুর মতে শিশু রবার্টের প্রিয় কাজ ছিল মারামারি করা। আর যখন যে স্কুলে পড়েছেন সেখানেই মারামারি বাঁধাতেন তিনি। কিশোর বয়সেই পাড়ায় মাস্তান বাহিনী তৈরি করেছিলেন রবার্ট। পাড়ার দোকানে চাঁদাবাজিও করতেন নিয়মিত, সেই সাথে মারামারি তো আছেই। খুবই ডানপিটে আর উচ্ছৃঙ্খল টাইপের ছেলে হিসেবেই সবাই চিনত রবার্ট ক্লাইভকে। তিনি সেন্ট মেরিস প্যারিশ চার্চের উঁচু টাওয়ার বেয়ে উঠে লোকজনকে রীতিমতো হতবাক করে দিয়েছিলেন। তার আগে কেউ ওই উঁচু টাওয়ারে ওঠার সাহসই দেখায়নি। লেখাপড়ায় মোটেই ভালো ছিলেন না তিনি। খারাপ আচরণের কারণে বারবার স্কুল পরিবর্তন করতে হয়েছিল রবার্টকে। অবশ্য বংশগরিমার কারণেও কখনো কখনো এই স্কুল থেকে সেই স্কুলে ভর্তি করা হয়েছে তাকে। লেখাপড়া না করে শুধু মাস্তানি দিয়ে যে ভালো কিছু হবে না তা অনুধাবন করেন তিনি একটু বড় হয়েই। তাই ধীরে ধীরে লেখাপড়ায় মনোযোগ দিলেন তিনি। ছাত্রাবস্থাতেই হাউস অব কমন্সে একটি বক্তৃতা দিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন রবার্ট ক্লাইভ। 1743 সালে রবার্ট ক্লাইভের বয়স যখন মাত্র 18 বছর, তখন তার বাবা তার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একজন এজেন্ট হিসেবে চাকরি জোগাড় করে দেন। 1744 সালের জুনে তিনি মাদ্রাজের সেন্ট জর্জ দুর্গে পৌঁছান। এরপর টানা 2 বছর তিনি এক দোকানদারের সহকারীর কাজ ছাড়া অন্য কিছু করার সুযোগ পাননি। তবে সে সময় তিনি গভর্নরের লাইব্রেরিতে প্রবেশাধিকার পেয়ে প্রচুর বই পড়তে থাকলেন। 1745 সালে শুরু হয় প্রথম কর্ণাটক যুদ্ধ। ব্রিটিশ বাহিনী ফরাসি নৌবহরকে আক্রমণ করে বসে। পরের বছর ফরাসিরা মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেন্ট জর্জ দুর্গে আক্রমণ করে। সে সময় ব্রিটিশ নেতাদের গ্রেপ্তার করে পন্ডিচেরির ফরাসি দুর্গে পাঠানো হয়। বাকিদের শপথ করানো হয় যে তারা আর কখনো ফরাসিদের বিরোধিতা করবে না। কিন্তু ক্লাইভ সহ কয়েকজন এ শপথ নিতে অস্বীকার করেন। তখন থেকে তাদের নজরদারিতে রাখা হয়। ক্লাইভ ভারতীয় সেজে প্রহরীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে চলে আসেন 50 মাইল দক্ষিণে সেন্ট ডেভিড ব্রিটিশ দুর্গে। সেখানে আসার পর তিনি সেনা সদস্য হিসেবে যোগ দেন কোম্পানিতে। যদিও এটি ছিল তার ডিমোশন বা পদোন্নতি। কোম্পানির পদবিক্রম অনুসারে একজন সেনার অবস্থান এজেন্টের নিচে। ঠিক পরের বছর 1747 সালে ফরাসিরা এই দুর্গেও আক্রমণ চালায়, কিন্তু এবার ব্রিটিশরা রুখে দেয় তাদের। সেই যুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য ক্লাইভ জনপ্রিয় হয়ে যান। 1749 সালে শান্তি চুক্তি করে মাদ্রাজ ঘাঁটি ব্রিটিশদের ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত ফরাসিদের বিরুদ্ধে কয়েকটি যুদ্ধে ক্লাইভের দক্ষতা ও নিপুণতা কোম্পানির উচ্চপদস্থদের নজর এড়ায়নি। এ কারণেই ক্লাইভকে পুরস্কার স্বরূপ লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়। তার ঊর্ধ্বতন মেজর লরেন্স বলেছিলেন, ক্লাইভের মাঝে যে সাহস আর জ্ঞান বুদ্ধি দেখেছি সেটা তার বয়সী আর কারো মাঝে আমি
আশাই করিনি। ক্যাপ্টেন পদে উন্নীত হওয়ার সময় এলেও কোম্পানির বাজেট ঘাটতির কারণে ক্লাইভকে পদোন্নতি দেওয়া হলো না। তবে তাকে মাদ্রাজের সেন্ট জর্জ দুর্গে পোস্টিং দেওয়া হলো। এ সময় কেনাকাটায় বেশ ছাড় পেতেন তিনি। সালে দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ মোড় ঘুরিয়ে দেয় ক্লাইভের জীবনের। আর্ক অভিযানে তার বাহিনীর একজনেরও প্রাণহানি না ঘটিয়ে ছিনিয়ে আনেন বিজয়। এরপর ক্লাইভের নামডাক চারদিকে ছড়িয়ে পড়ে। সালে তিনি মার্গারেট মাস্কেলাইন নামের এক নারীকে বিয়ে করেন। এরপর ওই বছরই তিনি যখন লন্ডনে গেলেন তখন তাকে বীরের সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাকে স্বর্গ থেকে নেমে আসা জেনারেল হিসেবে অভিহিত করার পাশাপাশি 700 পাউন্ড মূল্যের জহরতের তরবারি উপহার দেন। এছাড়া তিনি মেম্বার অব পার্লামেন্টও হয়ে যান। 1755 সালে ক্লাইভ আবারও ভারতে চলে আসেন। যে সেন্ট ডেভিড দুর্গে তিনি সাধারণ সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন সেখানেই তিনি যোগদান করলেন ডেপুটি গভর্নর হিসেবে। পরে আর্মির লেফটেন্যান্ট কর্নেল হিসেবেও পদোন্নতি পান ক্লাইভ। দুর্গের ডেপুটি গভর্নরের কাছ থেকে সরে এসে কয়েকটি যুদ্ধে কম ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে জিতে যান তিনি। 1756 সালে আবারও তিনি ডেপুটি গভর্নর হিসেবে যোগ দেন সেন্ট জর্জ দুর্গে। এখানে এসেই তিনি প্রথমত জানতে পারলেন আলীবর্দী খানের পর তার নাতি নবাব সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছেন। আর দায়িত্ব নিয়েই মুর্শিদাবাদে হুগলি নদীর তীরে ইংরেজদের কাশিমবাজার কুঠি আক্রমণ করেছেন সিরাজ। এর কিছুদিন বাদে 1756 সালের 20 জুন ইংরেজদের পরাজিত করে কলকাতার দুর্গটিও দখল করে নেন নবাব সিরাজউদ্দৌলা। এতে বিশাল ক্ষতি হয়ে যায় ইংরেজদের। সেন্ট ডেভিড দুর্গে বসেই ক্লাইভ জানতে পারেন কলকাতার সেই কথিত অন্ধকূপ হত্যার কথা। বলা হয় ছোট্ট একটি ঘরে বন্দী করে 123 জন ইংরেজ সেনাকে হত্যা করেছেন সিরাজ। আদতে এটি ছিল পুরোপুরি বানোয়াট একটি কাহিনী। যা হোক, এ ঘটনার পর অ্যাডমিরাল ওয়াটস ও ক্লাইভের উপর নির্দেশ এলো যে কোনোভাবে কলকাতা থেকে সিরাজউদ্দৌলাকে সরাতে তার সেনাবাহিনীর উপর আক্রমণ চালানোর। 1757 সালের 2 জানুয়ারি কলকাতার উইলিয়াম দুর্গ দখলে নেন লর্ড ক্লাইভ। দুর্গ দখলে নিলেও গোটা কলকাতায় তখন আধিপত্য ছিল সিরাজের। 1757 সালের 3রা ফেব্রুয়ারি ক্লাইভের মুখোমুখি হন নবাব সিরাজউদ্দৌলা। নবাবের সেনাবাহিনীতে 40,000 অশ্বারোহী, 60,000 পদাতিক আর 30টি কামান ছিল। আর ক্লাইভের বাহিনীতে ছিল মাত্র 540 জন ব্রিটিশ পদাতিক, 600 জন নেভি নাবিক, 800 জন স্থানীয় সিপাহী আর কোনো অশ্বারোহী তো ছিলই না। ক্লাইভ মুখোমুখি যুদ্ধের পরিণতি বুঝতে পেরে রাতের অন্ধকারে সিরাজ শিবিরে হামলা চালিয়ে আবার উইলিয়াম দুর্গে ফেরত আসেন। এই ঝটিকা যুদ্ধে ক্লাইভ তার 5 ভাগের 1 ভাগ সৈন্য হারান। এরপরও সিরাজ কৌশলগত কারণে পরবর্তীতে কলকাতার নিয়ন্ত্রণ ক্লাইভের হাতে ছেড়ে দেন। কলকাতা ফিরে পেলেও ক্লাইভের ক্ষোভ কমল না। তিনি দেখলেন নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরাতে না পারলে বাংলায় কোনোভাবেই সুবিধা করতে পারবে না ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ভাবনা থেকে সিরাজকে সরানোর ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকলেন তিনি। কাজে লাগানোর চিন্তা করলেন নবাবী নিয়ে ঘসেটে বেগমের পারিবারিক ক্ষোভকেও। অল্প সময়ের মধ্যেই তিনি হাত করে ফেললেন নবাব সিরাজউদ্দৌলার আত্মীয় ও প্রধান সেনাপতি মীর জাফরকে। অঙ্গীকার করলেন সিরাজকে সরিয়ে তাকে নবাব করা হবে। এরপর মীর জাফর, জগৎ শেঠ, ঘসেটে বেগম আর উমিচাঁদকে নিয়ে ষড়যন্ত্র পাকাপোক্ত করা হলো। চুক্তি হলো সিরাজের পতনের পর সবাই আর্থিকভাবে লাভবান হবেন, সম্পদের ভাগ পাবেন। অবশেষে আসে বাংলার ইতিহাসের প্রহসনের যুদ্ধের সেই কলঙ্কিত দিন, 1757 সালের 23 জুন। এদিন নবাব সিরাজউদ্দৌলার 50,000 সৈন্যের বিপরীতে ক্লাইভের সৈন্য ছিল মাত্র 3,000। ক্লাইভ জানতেন কোনো যুদ্ধই হবে না। সিরাজের সেনাপতি মীর জাফর সৈন্য নিয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকবেন, এটাই ছিল গোপন চুক্তি। প্রহসনের এই যুদ্ধের ফলাফল আমাদের সবারই জানা। ওই দিন মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পলাশীর আম্রকাননে অস্তমিত হয়ে যায় স্বাধীন বাংলার শেষ সূর্য।
ক্লাইভ তার কথা মতো মীর জাফরকে নবাব বানিয়ে দেন। পরবর্তীতে হত্যা করা হয় সিরাজকে। সিরাজের কোষাগারের বিপুল সম্পদের ভাগাভাগি করেন ক্লাইভ। তিনি একাই নিয়েছিলেন 1,60,000 পাউন্ডের জিনিস। 5 লাখ পাউন্ড বিলিয়ে দিলেন সেনাবাহিনী ও ইস্ট ইন্ডিয়া নেভির মাঝে। আর কোম্পানির কমিটির প্রত্যেক সদস্যকে দেওয়া হলো 24,000 পাউন্ড করে। এ সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাৎসরিক আয় দাঁড়ালো 1 লাখ পাউন্ড। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরই মূলত ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন শক্ত ভিত্তি পায়। এ কারণে এর সর্বময় কৃতিত্ব পেলেন লর্ড ক্লাইভ। সিরাজকে হারানোর ব্যথায় বাঙালিদের অভিশাপে যখন লর্ড ক্লাইভ জর্জরিত, ঠিক তখন ব্রিটেনে তিনি রীতিমতো জাতীয় বীর হিসেবে সম্মানিত হলেন। প্রতারণার মাধ্যমে পলাশির প্রান্তরে যখন বিজয় ছিনিয়ে নিলেন লর্ড ক্লাইভ, তখন তার বয়স মাত্র 32 বছর। মাত্র 32 বছরের এক ব্রিটিশ যুবকের কুটচালে স্বপ্নভঙ্গ হয় বাঙালি। 1760 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে অবসর নিয়ে ক্লাইভ ফিরে আসেন ইংল্যান্ডে। এ সময় তাকে নেপোলিয়নের সাথেও তুলনা করা হয়। 1761 সালে আবারও পার্লামেন্টের মেম্বার হন। 1762 সালে 2 বছরের জন্য মেয়র হন। অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে। 1764 সালে তাকে নাইট অব দ্য বাথ উপাধি দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই মীর জাফরের পতন, তার জামাতার সিংহাসনে আরোহণ সহ বেশ কিছু ঘটনা ঘটে গেল বাংলায়। ক্লাইভের দেখানো পথে চলতে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুর্নীতিতে ছেয়ে যায়। তাই কোম্পানির নীতি নির্ধারকরা এসব ঠিক করার জন্য ক্লাইভকেই জোর করে ভারতে পাঠান 1765 সালে। এবার বাংলায় এসে ক্লাইভ শুনলেন মীর জাফর মারা গেছেন। তিনি রাজকোষ থেকে 70,000 পাউন্ড উপঢৌকন নিলেন। আবার ভারতীয়দের কাছ থেকে ব্রিটিশরা কোনো উপহার নিতে পারবেন না, এই আইনও করলেন। একই সাথে বাংলার জনগণের উপর করের বোঝা চাপিয়ে দিয়ে কোম্পানির আয় বাড়াতে লাগলেন। দুই বছর পর 1767 সালে ক্লাইভ ভারত ত্যাগ করেন। এরপর আর তিনি ফিরে আসেননি। 1772 সালে ব্রিটিশ পার্লামেন্টে ক্লাইভের অনিয়ম নিয়ে প্রশ্ন ওঠে। সেখানে তাকে রীতিমতো তুলোধুনো করা হয়। ক্লাইভ অবশ্য আত্মপক্ষ সমর্থন করেন। এর পরের সময়গুলোতে ক্লাইভ আত্ম অনুশোচনায় ভুগতে থাকেন। পলাশী ষড়যন্ত্রের ঘটনা পরবর্তীতে কোনোদিন মানসিকভাবে তাকে সুস্থ থাকতে দেয়নি। 1774 সালে নিজ বাসায় নিজের গলায় নিজে খুর চালিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন লর্ড ক্লাইভ। বাংলার স্বাধীনতার সূর্যহরণকারী ক্লাইভের অধ্যায় এখানেই শেষ নয়। আজ 250 বছর পরে এসেও ক্লাইভের কর্মকাণ্ডের বিচার বিশ্লেষণ করছেন খোদ ইংল্যান্ডের মানুষেরাই। একসময় জন্মস্থান শপশায়ারের অন্তর্গত শুসবেরি শহরে স্থাপন করা হয়েছিল লর্ড ক্লাইভের মূর্তি। এটি ছিল তাদের গর্বের প্রতীক, কিন্তু এখন তারা এটি ভেঙে ফেলার দাবিতে সোচ্চার হয়েছেন। দাবির সপক্ষে রীতিমতো গণস্বাক্ষর কর্মসূচিও চালিয়ে যাচ্ছেন কিছু ঐতিহাসিক ও সাধারণ মানুষ। তারা বলছেন, ঔপনিবেশিক শাসনের নামে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শোষণ আর নিপীড়ন চালিয়েছে ভারতবর্ষে। 76-এর মনন্তরে বাংলায় প্রায় 66% মানুষ মারা যায়। গবেষণায় উঠে এসেছে, লর্ড ক্লাইভ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের কারণেই বাংলায় নেমে এসেছিল সেই দুর্ভিক্ষ। দাবির মুখে আদৌ লর্ড ক্লাইভের মূর্তি ভেঙে ফেলা হবে কিনা তা সময় বলে দিবে। তবে এই ঘটনা এটাই প্রমাণ করে, অত্যাচার চালিয়ে সম্পদ অর্জন করা যায়, ক্ষণিকের জন্য হয়তো নির্দিষ্ট সুবিধাভোগী গোষ্ঠীর কাছে বীর সাজা যায়, কিন্তু কখনোই মহৎ হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠা পেতে পারেন না কেউ। ইতিহাসই তাকে কখনো না কখনো ছুঁড়ে ফেলবে আস্থা করে।